একদিনের ব্যান্ডেল সফরেই তোমরা ঘুরে নিতে পারো ব্যান্ডেল ও তৎসংলগ্ন এলাকার ৬টি দর্শনীয় স্থান। আর এই দর্শনীয় স্থানগুলিতে মিশে আছে কিছুটা সাহিত্য, কিছুটা ইতিহাস। ব্যান্ডেল ভ্রমণের প্রথম পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের লাহিড়ী বাবার আশ্রম ঘুরে দেখার অভিজ্ঞতা। ব্যান্ডেল স্টেশন থেকে আশ্রমে আমরা কিভাবে পৌঁছালাম, আশ্রমে ভোগ বিতরণের সময় কখন, এছাড়াও রয়েছে আরও অনেক খুঁটিনাটি তথ্য যা এখানে আসার আগে অবশ্যই তোমাদের একবার দেখে নেওয়া উচিত। এর সাথে ছিল গায়ত্রী দেবীর আশ্রম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে ঘুরে দেখার অভিজ্ঞতা। যারা কোনো কারণে আমার আগের পর্বের ভিডিওটা দেখে উঠতে পারোনি বা ইউটিউবের নোটিফিকেশনটা কোনোভাবে মিস করে গেছো, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, একবার দেখে নিও। তাহলে আগের পর্বের থেকে এই পর্বের কন্টিনিউটিটা বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে। এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ এবং সবশেষে ইমামবাড়ায়। তবে ভিডিওর শুরুতেই একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আছে। একটা ছোট্ট উদ্যোগ নিচ্ছি প্ল্যান্টেশনকে এনকারেজ করবার জন্য। এই ভিডিও শেষে ভিডিও রিলেটেডই থাকবে একটা কোয়েশ্চেন, আর সেই কোয়েশ্চেনের সঠিক উত্তর খুঁজে বার করতে পারলে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমার একটা কমেন্টে আমি একটা গাছ লাগাবো, আর যতজন সঠিক কমেন্ট করবে ততগুলোই গাছ লাগানো হবে। নেক্সট ভিডিওগুলোতে আমি অবশ্যই গাছ লাগানোর ভিডিও এবং ছবি অ্যাড করে দেবো উইথ আ শাউট আউট। তাই চলো আর বেশি দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। বেশ সকাল সকালই ব্যান্ডেল এসে পৌঁছানোয় 12টার মধ্যে প্রথম 3টে জায়গা অলরেডি কিন্তু ঘুরে ফেলেছি আমরা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে থেকে বেরিয়ে একটু এগোতেই বাঁ হাতে দেখলাম শরৎচন্দ্র স্মৃতি মন্দির, কিন্তু বন্ধ থাকার কারণে আমরা ঢুকতে পারিনি। দাদার কাছ থেকে জানতে পারলাম সরকারি দপ্তর তো, হ্যাঁ উনি যে চাকরি করতেন না, উনি রিটায়ার হয়ে গেছেন। আচ্ছা, তার বদলে এখনো কেউ আসেনি, তার জন্য বন্ধ করে রাখা। আচ্ছা, তার বদলে এখনো কেউ আসেনি, যখন আবার জয়েন করবে তখন। আচ্ছা, তাই আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। এখান থেকে হংসেশ্বরী মন্দিরের দূরত্ব প্রায় 8.9 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট মতন। আমাদের যাওয়ার রাস্তায় পড়ছে আদি সপ্তগ্রাম রেলওয়ে স্টেশন। আদি সপ্তগ্রাম রেলওয়ে স্টেশনের এই যে নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে আমরা পাস করব। ব্রিজের ওপর থেকেই বুঝতে পারলাম মায়ের মন্দির আর বেশি দূরে না। ঘড়ির কাঁটায় তখন বেলা 12:30। বাড়ি থেকে কেউই তেমন কিছু খেয়ে বেরোয়নি সকালে, আর লাহিড়ী বাবার আশ্রমের বাইরেও আমরা চা ছাড়া তেমন কিছুই পাইনি। তাই আগে এখানে এসেই খোঁজা শুরু হলো কোথায় ভালো খাবার পাওয়া যায়। মন্দিরের উল্টো দিকে এখানে বিভিন্ন খাবার দোকানের জায়গা রয়েছে। পেটালয়ে আচ্ছা, হালকা খিদে পেয়ে গেছে সবারই। এখানে চায়ের দোকান আছে, আর এদিকে মোমো পাওয়া যাচ্ছে। বাট আমরা যাবো ওইখানে একটা ফুচকা দোকান আছে, ফুচকা তো মনে হয় না এখন কেউ খাবে, সবাই এখন বোধহয় একটু ঘুগনি, বোধহয় ফুচকাই খাচ্ছে। এরা ফুচকা খাচ্ছে, 5 পিস 10 টাকা। কেমন ভালো? এই দেখো, এদিকে হংসেশ্বরী মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে, আর এইদিকে দুধারে বিশাল বড় বড় দুটো পুকুর রয়েছে। আমরা খাচ্ছি এরপরে আইসক্রিম। আমি আর জেঠি, আর কেউ নেই, আর কেউ আইসক্রিম খাচ্ছে না। ওরা সব আপাতত ঘুগনি খেয়েছে। আমি আর জেঠি খাচ্ছি আইসক্রিম। যা গরম লেগেছে, আর গরমের মধ্যে ঘুগনিটাও ছিল গরম, আমার পুরো মাথা থেকে পা অবধি গরম হয়ে গেছে। ওর জন্য আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে মন্দিরে ঢুকবো। গ্যারেজটা বাদিকে, আর এখানে প্রথমে আমাদের জুতো খুলে এখানে রাখতে হবে, আর তারপরে যেতে হবে। এখানে লিখে দিয়েছে গাড়ি প্রবেশ নিষেধ, তো এখানে গাড়ি নিয়ে যাওয়া হবে না। চলো তাহলে এদিকে আমাদের জুতো খুলে রাখতে হবে, এখানে আগে জুতোটা খুলে রাখি। এখানে না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড লাগানো রয়েছে, প্রোটেক্টেড মনুমেন্ট। দিস মনুমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি দ্য ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য এনশিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেইনস অ্যাক্ট 1958।
মন্দিরে প্রবেশের মুখেই দেখলাম বেশ কিছু কঠোর নির্দেশাবলী রয়েছে। মন্দিরের দেওয়ালে লেখা দণ্ডনীয় অপরাধ। মন্দিরের সীমানায় ধূম্রপান বা গুটখা জাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ। মন্দিরের পিছনে সময় কাটানো নিষিদ্ধ। এছাড়াও অনুমতি ছাড়া মন্দিরের সীমানায় ভিডিও করা, ড্রোন ক্যামেরার ব্যবহার, ফটোশুট, প্রি ওয়েডিং শুট এগুলো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এত কিছু কেন নিষিদ্ধ সে সবটাই জানালেন মন্দিরের কর্তৃপক্ষ। সেসব শুনলে আজ তোমাদেরও খুব খারাপ লাগবে, বলবো আমি। তবে চলো আগে মন্দিরের সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। 1799 সালের ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব রায় মহাশয় হংসেশ্বরী মন্দির স্থাপনের কাজ শুরু করেছিলেন। কিন্তু 1802 সালে যখন এই মন্দিরের খালি 2টি তল তৈরি হয়েছে, তখন রাজা মহাশয় পরলোক গমন করেন। বড় রানীমাও ওই একই দিনে সহমরণে যান। তার ফলে রাজা মহাশয়ের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবীর ওপর দায়িত্ব এসে পড়ে রাজা মহাশয়ের ফেলে যাওয়া এই অসম্পূর্ণ মন্দিরটিকে সম্পূর্ণ করার, এবং তিনি তা যথাযথভাবে পালনও করেন। 1814 সালে এই মন্দির, যা স্থাপত্য শৈলী একদমই অনন্য, সম্পূর্ণরূপে তৈরি হয়। মন্দির থেকেই তপন চট্টোপাধ্যায়ের লেখা জগৎজননী হংসেশ্বরী এই বইটি কিনেছিলাম। ওখানেই লেখক লেখেন, শোনা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হংসেশ্বরী মন্দির দর্শনে এসেছিলেন। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জেনেছি স্বামী বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশের আগে হংসেশ্বরী মন্দিরে মাঝে মাঝে আসতেন, এবং তখনকার সেই চারিদিকে বাগান এবং বন জঙ্গলে ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশে মায়ের নাট মন্দিরে বসে প্রাণ খুলে গান গাইতেন। খুব সম্ভবত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের মন্দির দর্শনে এসেছিলেন, কারণ তারই নির্দেশে প্রসিদ্ধ শিল্পী নন্দলাল বসু মহাশয় এখানে আসেন এবং 1 মাস অবস্থান করে বাসুদেবের মন্দিরের টেরাকোটার কাজগুলির প্রায় প্রত্যেকটির চিত্রগ্রহণ করেন। ওই সময়ের ছাত্রী হিসাবে ছবি আঁকার জন্য নন্দলাল বসু মহাশয়ের সঙ্গে আসেন ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মাত্র 120 টাকার বিনিময়ে কিনেছিলাম এই বইটি। এমন অনেক আরো তথ্য আছে যা তোমাদের এই অল্প সময়ের ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না। অবশ্যই তোমাদের যদি এই মন্দির সম্বন্ধে এবং রাজা নৃসিংহদেব এবং তার পরিবার সম্বন্ধে জানতে ইচ্ছা হয়, তবে অবশ্যই এই বইটা কিনো। চলো এবার আসি বাসুদেবের মন্দির। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। নৃসিংহদেবের প্রপিতামহ রাজা রামেশ্বর দেব রায় মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পুরীর মন্দিরে বা অন্যান্য মন্দিরে তোমরা দেখো তো পাথরের এরকম বিভিন্ন মূর্তি খোদাই করা, আর যেটা আমাদের বাংলার মন্দির, আমাদের বাংলার এই নিদর্শনী, এই টেরাকোটায় মাটির কাজ, এই সমস্ত মূর্তি যেগুলো এনগ্রেভড রয়েছে এখানে, এগুলো সব মাটির কাজ। এটা আমাদের বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাটার দায়িত্ব কিন্তু আমাদেরই। দেখো কি সুন্দর নাম লিখে গেছে এখানে, কত নাম লেখা। মানে কেন, একটাই প্রশ্ন, কেন? মানে ভালো লাগছে না কি দেখে এত সুন্দর কাজ? এর মধ্যে কি নাম লেখাটা খুব দরকার ছিল? এই যে এগুলো, এই নাম লেখা, এগুলোকে খুব দরকার। সত্যি এত সুন্দর আর্কিটেকচার, দেখেও ভালো লাগে, ইচ্ছা করে এর মধ্যে নাম লিখতে। কিছু গল্প শুনলাম যে এখানটায় কেন বন্ধ করে দেওয়া হয়, এটা আমাদের পরিচিত বলে আমরা এখানে ঢুকতে পারলাম। এর নিচে এখানে না বিভিন্ন রকমের রামায়ণ মহাভারতের কাহিনী, বিভিন্ন ঐতিহাসিক মাইথোলজিক্যাল কাহিনীর মধ্যে এনগ্রেভড করা রয়েছে। আর এখানে আমাদের কমন পোজ, এরকমভাবে পা দিয়ে এরকম কমন পোজে ছবি তোলা হয়। এর জন্যই কিছু কিছু মানুষের এই লাইক পাওয়া, রিলস বানানো, ভাইরাল হওয়ার চক্করে না আমাদের এই ঐতিহ্যগুলোকে কোথাও না কোথাও খারাপভাবে দর্শিত করানো হচ্ছে। এর জন্য না এই এরিয়াটায় কমন পিপলদের জন্য বন্ধ করে দিয়েছে। বাট আমাদের কাকু আমাদেরকে ঢুকতে দিলেন। অনেক বলছিলেন এরা খারাপ, মানে আমাদের শুনেও খারাপ লাগে যে সত্যি এই জিনিসগুলোকে আমরা পারি না আমরা পারি না জিনিসগুলোর ঐতিহ্যকে মূল্য দিতেই। তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর কাজ।
এ শুধু বাংলাতেই পাবে, আমাদের বাংলার কাজ। এর আসল মূর্তি চুরি হয়ে গেছে না? কোষ্ঠী পাথরের মূর্তি ছিল, চুরি হয়ে গেছে। তো চলো, খুব ভালো লাগলো আমাদের হংসেশ্বরী মন্দির দেখে। ভাবিনি কখনো যে এতটা ভালোভাবে, এতটা ডিটেলডভাবে মন্দিরটা দেখতে পাবো। ভীষণ ভালো লাগছে আর খুব ব্লেসড মনে হচ্ছে নিজেকে যে ওখানে পৌঁছে আমি মন্দিরটা দেখতে পেলাম। চলো নেক্সট আমাদের ডেস্টিনেশন যে সেদিকে আমরা এগিয়ে যাই। এরপরের আমাদের ডেস্টিনেশন হলো ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চে যাওয়ার আগে হয়তো আমরা লাঞ্চ করে ঢুকতে পারি বা চার্চ ঘুরে লাঞ্চ করতে পারি। খুব খিদে পেয়েছে সবারই। টোটো কাকুরা বলছে যে অনেক দেরি হয়ে গেছে আমাদের। চলো উঠি, ব্যান্ডেল চার্চের দিকে যাব। আমরা নামলাম এই ব্যান্ডেল চার্চের সামনে, বাট আগে এখন 3টে বেজে গেছে। আগে করতে হবে লাঞ্চ, আগে পেট পুজো। কি কোথায়? ভাতাশ্রম। আচ্ছা, আগে ভাতাশ্রমে যাব। চলো, আমাদের যে দাদারা আনলেন সে দাদারা রেকমেন্ড করলেন যে বাবা কেবিন বলেই রেস্টুরেন্টটাই খেতে। চলো খেয়ে দেখি, যদি ভালো হয় তো বলবোই। বাবা কেবিনে যাচ্ছি। ব্যান্ডেল চার্চ এইদিকেই রয়েছে, আগে খাবো দাবো তারপর যাব। এই সাইডে যারা বসেছে সব নিরামিষ, ভেজ থালি। 1 2 3 4 5 জনের ভেজ থালি। ফটো তুলছি না, সব স্ট্যাচু হয়ে গেছে দেখো। আর আমরা দুজন, এদিকে দুজন, আমরা 4 জন হলাম ডিম নো থালি, ডিম থালি, এগ থালি, নো থালি। ভেজ থালি বলেছে এখানে 60 রুপিস। আর যদি কাতলা উইথ কাতলা থালি নাও তাহলে হবে 120। এসে গেল দুপুরবেলা গরম গরম ভাত। এটা কি গো? চাটনি, আমের চাটনি, আলু ভাজা, পুরো জমে গেল। এটা কিসের তরকারি দিলে? নেক্সট আসলো ডাল, আর এই যে আসছে ডিম। কাঁচা লঙ্কা দিও কিন্তু। ডাল, সবজি, ডিম, আলু ভাজা, সব এসে গেছে। এবার খাওয়া দাওয়া শুরু হবে। ভালোই খেলাম দিলাম, বুঝলে তো। বেশ সুন্দর ডিম ভাত খাওয়া হলো আমাদের। দেন ভেজ থালি, আমার ডিম ভাত, বেশ ভালোই খাওয়া দাওয়া। খেতেই পারো এই দোকান থেকে। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই। আর এদিকে গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। এর আগের এপিসোডটায় তোমাদের বলেছিলাম 1571 সাল নাগাদ পর্তুগিজরা ব্যান্ডেলকে বন্দর হিসাবে ব্যবহার করা শুরু করেছিলেন। মুঘল সম্রাট আকবর তাদের অনুমতি দেন হুগলি জেলায় শহর তৈরি করার। তার কিছু বছর বাদে 1579 সালে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর তৈরি করেন এবং গোয়ার থেকে অগাস্টিনিয়ান মঙ্কদের ডাক পাঠান ব্যান্ডেল শহরে একটি চার্চ তৈরি করার জন্য। ব্যান্ডেল চার্চ আমাদের বাংলায় পর্তুগিজ সেটেলমেন্টের এক অন্যতম নিদর্শন হিসাবে পরিচিত। ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেয় না, তাই ব্যান্ডেল চার্চের ভেতরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে প্রার্থনা ঘরটায় এক অদ্ভুত শান্তি উপলব্ধি করেছিলাম। আশা করব এখানে গেলে তোমাদেরও বেশ ভালো লাগবে।
আজ যাযাবরের মতন কখনো এদিক কখনো ওদিক করতে করতে এসে পৌঁছালাম আজকের শেষ ঠিকানায় ইমামবাড়ায়। এখানে ঢুকেই যা দেখলাম, দেওয়ালে লেখা রয়েছে এখানকার এন্ট্রি ফিস ইন্ডিয়ান ন্যাশনালদের জন্য 20 টাকা এবং ফরেন ন্যাশনালদের জন্য 100 টাকা। এছাড়াও বছরের বিভিন্ন মাসগুলোতে বিভিন্ন ভিজিটিং আওয়ার্সগুলোও ডিটেলসে লেখা রয়েছে। টিকিট কেটে ঢুকে দেখি বিস্তারিতভাবে লিখে রাখা আছে এখানকার ইতিহাস। ইমামবাড়া কি, কে তৈরি করেছেন, এখানে দর্শনীয় কি কি রয়েছে, এখানে কি লেখা রয়েছে আমি তোমাদের পড়ে শোনাই, আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। ইমামবাড়া একটি পবিত্র মিলন ক্ষেত্র, যেখানে ইমাম হুসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয়। নবী হযরত মুহাম্মদের নাতি ইমাম হুসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন। তৎকালীন শাসক ইসলাম ধর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। ইরাকের কারবালা ময়দানে নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ইমাম হুসেন, তার পরিবারের সদস্য ও অনুগামী মিলিয়ে 72 জন ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাওয়া শাসকদের সাথে আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন। ইমাম হুসেন সহ সব শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম 10 দিন। ইমামবাড়া মসজিদ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ইমামবাড়ার দরজা খোলা। সবার উচিত ইমামবাড়ার গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষা করা। হুগলির ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 সাল থেকে 1861 সাল, দীর্ঘ 20 বছর ধরে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলির ইমামবাড়া। এবার চলো প্রবেশপথের বাহাতে থাকা হামাম থেকে তোমাদের ঘুরিয়ে আনি। ইমামবাড়া তৈরির সময় সৈয়দ কেরামত আলী টার্কিশ বাথ নামে এই অভিনব স্নানাগারটি তৈরি করেছিল। এর মধ্যে আমরা দেখলাম বডি স্ক্রাবিং এরিয়া, অয়েল ম্যাসাজ এরিয়া, সেন্টেড ওয়াটার রিজার্ভার, ওয়ার্ম ওয়াটার রিজার্ভার, রিভার ওয়াটার মেইন রিজার্ভার এবং কোল্ড ওয়াটার রিজার্ভার। বেশ সুন্দর জায়গাটা। সিনেমাতে আগে দেখেছিলাম, বাট এবার সামনাসামনি দেখে বেশ ভালোই লাগলো। যদিও এটা এখন আর অপারেশনাল নয়, তার জন্য এটাকে মডিফাই করে ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়ে টু টাওয়ার ক্লক অনলি লেডিস, এদিক থেকে মেয়েদের যাওয়ার রাস্তা আর ওই সাইড থেকে ছেলেদের যাওয়ার রাস্তা। তো চলো আমরা এদিক দিয়ে যাই। আমি আর জেঠি যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। বেশ কিছু সিঁড়ি আছে ভেতরে, জায়গা কি আছে, সিঁড়ি আছে অনেক। এই 3 ঘন্টার ওজন জানো কত? প্রায় 80 মন, 40 মন ও 30 মন। এই দুই চূড়ার মাঝখানে যে ঘড়িটা দেখছো, মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে ঘড়িটা এনেছিলেন। ঘড়িটি সপ্তাহে 1 দিন দম দিতে হয়, আর দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন হয়। যে চাবিটা ব্যবহার করা হয় তা জানো, প্রায় 20 কিলোগ্রাম ওজনের। ঘন্টা ঘর, মেশিন ঘর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম ওপরে। তবে ওপরে উঠে যে এই অসাধারণ দৃশ্যটা চোখে পড়লো, বিশ্বাস করো এই এত কষ্ট করে ওপরে ওঠাটা না ওয়ার্থ ইট। ঘন্টাটা বাজলো ওপরে, কি জোর আওয়াজ। এই জিনিসগুলো দেখো, এইখানেও পুরো নাম ঠাম লিখে একাকার করে রেখেছে, দেখেছো? দেওয়ালে না নাম লিখলে এদের হয় না। এর ভেতরে কিন্তু অনেকগুলো সিঁড়ি, অনেক মানে অনেক। আমরা নিজেদেরই অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। যাদের পায়ে ব্যথা তারা দয়া করিয়া উঠিবেন না, কোনো দরকার নেই। দেখলেই তোমরা উপরে কি রয়েছে, পায়ে যদি শক্তি থাকে, জোর থাকে, ইউ ক্যান গো। আমরা ওই ওপরে উঠেছিলাম, এই যে এই 3 তলায় আমরা ছিলাম। আর এই সাইডটা ছেলেদের জন্য, এই সাইডটা মেয়েদের জন্য। এত ওপরে উঠেছিলাম, এই যে এই ঘড়িটাই সেই আওয়াজটা হচ্ছিল। আর একদম ওপরে এই যে এইটা হচ্ছে ঘন্টা ঘর, আর তার নিচে মেশিন ঘর। এই দুটো গম্বুজ, সূর্য ঘড়ি, এইদিকে রাস্তা। এবার একটু দেখি আমরা সূর্য ঘড়ি।
এটা ছায়া ধরে, হ্যাঁ ছায়া ধরে সময় মাপা। সব ঘুরে টুরে এসে আমরা আবার আসলাম ব্যান্ডেল স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো আর ধরে আবার বাড়ি। আজকের ট্রিপটা আমাদের এভাবেই আনন্দে শেষ হলো। 6টা 7-এ এখানে কাটোয়া লোকাল রয়েছে, ব্যান্ডেল স্টেশনে আসবে। ব্যান্ডেল স্টেশনের সামনে থেকে এখান থেকে এখন লস্যি খাবো। আগে আমি তো লস্যি খাবো, বাকিরা সবাই চা খাবে। লস্যি কত করে? 20 টাকা। লস্যি 4টে লস্যি দাও। যে কোনো একদিকে যেতে হবে, হাফ লাইনে। আমার মা হাফ লাইনে, মানে দুটোই খাবে। হ্যাঁ, আর আমি নিয়েছি মাটির ভাঁড়ে। আমি একটু এক্সপেরিমেন্ট করবো মাটির ভাঁড়ে খেয়ে কেমন লাগে। এই আমারটা মাটির ভাঁড়ে, আমারটা 25 টাকা, সবাই 20 টাকা দিয়ে নিয়ে নিয়েছে। কাটোয়া শিয়ালদা লোকাল অ্যানাউন্স করে দিল। ট্রেন নাম্বার 3112 কাটোয়া শিয়ালদা লোকাল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা এখন এখান থেকে ব্যান্ডেল থেকে উঠে সোজা যাব বাড়ি। তো আজকের দিনটা এভাবে আমরা শেষ করলাম। খুব সুন্দর দিন কাটলো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন ডেস্টিনেশনে। টিল দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই।